আচ্ছা ওকে। আমাদের মোটামুটি সবাই তো ব্যবসা বাণিজ্য করার নিয়ত আছে নাকি? জি স্যার। হয়তো প্রথমে কোনো জায়গায় চাকরি করবেন বা যাই করেন, জব করেন বা ব্যবসা করে দেন কিছু না। আল্লাহ তাআলা ম্যাক্সিমাম বরকত রাখছেন কোথায়? ব্যবসায়। চাকরিতে কম না ব্যবসাতে বেশি? ব্যবসাতে বেশি। আচ্ছা, তো আমরা যখন একটা বিজনেস শুরু করি ম্যাক্সিমাম 90% বিজনেস হচ্ছে লস খায় অথবা ওগুলো স্লো থাকে, ওগুলো গ্রো হয় না, ঠিক আছে? সবচাইতে বড় কারণ কি আসলে বলেন? কারণ কি? কে কি বলে বলেন, কি কারণ বলেন? অনেক কারণ লস খায় যে কারণ কি? মানে ব্যবসা যে ডাউন হয়ে যায়, অনেক কারণ থাকতে পারে। সবচেয়ে বড় কারণ কি? কাস্টমার ম্যানেজমেন্ট, আপনি বলেন। কাস্টমারের সাথে কমিউনিকেট করা। আচ্ছা, তারপর আপনি প্রপার জায়গায় ওটা বিজনেসটা না হওয়া, মানে আচ্ছা, দোকানটা তারপর না আপনি লোকেশনের সমস্যা হতে পারে, লোকেশন সমস্যা, আর কোনো সমস্যা যে বিষয়ের না? উপরে মেইন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আসলে এগুলা কিছুই না, এগুলা কিছুই না। স্যার বাকি দিলে আর দেওয়া যায় না। বাকি না দিলে এগুলা সব যা বলতেছেন সব কারেক্ট, বাট সবচেয়ে বড় কারণ কি? সবথেকে বড় কারণ চিন্তা করেন সবচেয়ে বড় কারণ কি হতে পারে? ব্যবসার মধ্যে লস লাভ থাকবে, আমাদের ব্যবসাটা ধরে রাখতে রাইট। এখন সবচেয়ে বড় কারণ হচ্ছে আপনার ধৈর্য তো ঠিক আছে, সবচেয়ে বড় কারণ হচ্ছে আপনি নিজে, ঠিক আছে? আপনি যদি চান যে না আদর আর করুন না, সব বাদ, ঠিক আছে, আর সম্ভব না, আমার দ্বারা হবে না বা সাইন করতে পারুন না। যেমন আমার খালু শ্বশুর বলে আমার দ্বারা ব্যবসা সাইন করে না, আঙ্গ ফেভার করে না, ঠিক আছে? এই জন্য হচ্ছে ওনারা বাইরে যায়, বিদেশ যায়, জাপান যায়, কামলা টামলা দিয়ে আবার আসে। দেখ, এই হচ্ছে বিষয়। মেইন হচ্ছে আপনি নিজে, ঠিক আছে? মেইন যে মিস্টেকটা এটা হচ্ছে আপনি যদি হাল ছেড়ে দেন বা বাদ দিয়ে দেন তাহলে কি সব বাদ নাকি? এটা হচ্ছে সবচেয়ে বড় মিস্টেক। আর তার নিচে যে মিস্টেক আছে ওটা হচ্ছে সঠিকভাবে না জানা আসলে কিভাবে চালাইতে হবে, ঠিক আছে? কিভাবে আমি ম্যানেজমেন্ট করব, কিভাবে আমার মার্কেটিং করতে হবে, কিভাবে আমি সিস্টেমাইজেশন করব, এগুলো না জানার ফলে কি হয়? আরো দেখেন এই যে রাস্তায় যে রুটি বেচে না, যে পোড়া রুটি বেচে যে বর্তমানে ভাইরাল, কোথায় এটা? মোহাম্মদপুরে না? ওই যে পোড়া রুটি বিক্রি করে যে পুরান ঢাকা বেশি না? আচ্ছা, এটা দেখেন রুটি তো সবাই বিক্রি করে, চায়ের দোকানে রুটি বিক্রি করতেছে, চা বিক্রি করতেছে, বাট ওরটা চলতেছে কেন বেশি? ওরকম মানে স্বাস্থ্যসম্মত ভাবে জিনিসটা দিতেছে সবাইকে, একদম মানে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে, প্লাস হচ্ছে ওর দোকানে একটা খুব সুন্দর একটা ডেকোরেশন আছে, ব্যবহার ভালো, মার্কেটিং করতেছে। মার্কেটিং হচ্ছে সবচেয়ে বড় বিষয়। যত মার্কেটিং করবেন তত আপনার বিজনেস তত কি হবে? বড় হবে নাকি? তো সবকিছু মিলেই হচ্ছে আমাদের এগুলা জানতে হবে। তো প্রথমত হচ্ছে আপনি নিজে ঠিক থাকতে হবে, দেন হচ্ছে আপনার প্ল্যানিং করতে হবে, ঠিক আছে? যে আমি কি করব, একদম টোটাল প্ল্যানিং করবেন, একদম শুরু থেকে শেষ পর্যন্ত কি করবেন? স্ক্রিপ্ট লিখবেন, ঠিক আছে? কি করবেন? স্ক্রিপ্ট লিখতে হবে, পুরো প্ল্যান করতে হবে, পরিকল্পনা করতে হবে। পদ্মা সেতু তৈরির আগে পরিকল্পনা করা হয়েছে নাকি? কিভাবে তৈরি করবে, কোন জায়গায় কত ইঞ্চি বিল্ডিং করবে, কতটুকু ঢালাই দিতে হবে, কয়টা পিলার হবে, কয়টা স্পেন হবে নাকি? এগুলা কি পরিকল্পনা ছাড়া হয়েছে? পরিকল্পনা ছাড়াও হওয়া সম্ভব, বাট হইলে কি হবে? ওটা এলোমেলো হবে। হয়তো ব্রিজ এদিক দিয়ে না বানায় ওদিক দিয়ে বানাইবে নাকি? হয়তো ওই জাজিরা টানতে না দিয়ে আপনার চাপ করে দিয়ে দিতে পারতো, হইতে পারতো না? এরকম উল্টাপাল্টা মিস্টেক। তাহলে আগে কি করতে হবে? একটা স্পষ্ট সঠিক পরিকল্পনা রাখতে হবে নাকি? তারপর হচ্ছে আপনার টার্গেট রাখতে হবে বড়। আপনি যদি বড় টার্গেট রাখেন ওইখান থেকে 10 ভাগের 1 ভাগ করতে পারলেও কি ইনাফ নাকি? আর যদি ছোট টার্গেট রাখেন তাহলে কিন্তু হবে না। আমার ব্রেইনে আমি যত চাপ দিব আমার ব্রেইন ওইভাবেই কিন্তু কাজ করবে নাকি? আমি যদি চিন্তা করি যে আগামী 3 দিন পর পরীক্ষা, আমার ফাইনাল এক্সাম, যারা এসএসসি পরীক্ষা দিচ্ছে তাদের মধ্যে কিন্তু একটা চাপ থাকে যে আরে আমার তো কিছু অল্প হইলেও পড়তে হবে নাকি? তাহলে আপনার সাবকনসিয়াস মাইন্ড ওইভাবে কি করে? কাজ করে। তখন আপনি যখন বড় টার্গেট নেবেন আপনার ব্রেইন ওইভাবেই সে কি করবে? তার অটোমেটিক দেখবেন স্পিড বেড়ে গেছে। হ্যাঁ, অনেকগুলা কাজ একসাথে করার মতো কি থাকবে? তখন অ্যাবিলিটি থাকবে। আর যখন আপনি ঘুমাইবেন, মোবাইল চালাবেন, ফ্রি ফায়ার খেলবেন, ঠিক আছে, আরে ভালো লাগে না কিছু, ঠিক আছে, তখন দেখবেন যে ও বলবে যে ভাই তুই রেস্ট, ঠিক আছে, রেস্ট নে, আর কিছু করার দরকার নাই।
তাহলে হচ্ছে কি টার্গেট বড় রাখতে হবে নাকি? আচ্ছা, এবার আসে হচ্ছে আমি যেহেতু সবাই মোবাইলের দোকান দিবে তো ওইভাবে বলি। প্রথমে হচ্ছে আপনার বাজার জরিপ করতে হবে। বাজার জরিপ বলতে আপনি যেখানে দোকান নিবেন আপনার বাজেট অনুযায়ী ওই জায়গাটা যথেষ্ট পারফেক্ট কিনা ওটা দেখতে হবে নাকি? এখন আমি যদি দোলাই খাল হচ্ছে গাড়ির মোটরসাইকেলের পার্টস আছে ওইখানে মাঝখানে যদি আমি ডিসপ্লের দোকান দিই তাহলে হবে? দোকান ভাড়া কিন্তু বিশাল, একটা দোকান ভাড়া না হলো 50,000 টাকা নাকি? কথা ঠিক না বেঠিক? আচ্ছা, তো ওইখানে যদি আমি মোবাইলের পার্টসের দোকান দিই তাহলে হবে? আমি ধরেন এই কারণ বাজারের ওই তরকারি লগে কি একটা সার্ভিসিং এর দোকান দিলাম, এটা কেমন হয়? এটা হয় নাকি? আচ্ছা, দেখা গেল একটা মোবাইলে একটা লজিক করে যে নিজে তরকারির সাথে মিশে দেবে, তাইলে হচ্ছে কি করতে হবে? বাজার জরিপ করতে হবে। আমাদের বিক্রমপুর প্লাজা মার্কেটের উপরে 4,000-5,000 টাকা দোকান ভাড়া আছে, আবার মার্কেটের নিচে কিন্তু এক একটা বিরিয়ানির দোকানের ভাড়া হচ্ছে প্রায় 50-60,000 টাকা মার্কেটের নিচে রাস্তার পাশে। কিন্তু রাস্তার পাশে দোকান দিলে আপনার চলবে না, ঠিক আছে? কেন চলবে না? উপরে মার্কেট আছে অলরেডি, কাস্টমার যাইব কোথায়? মার্কেটে যাইবে। কাস্টমার কি নিচে আসবে? হ্যাঁ আসতে পারে, বাট মার্কেটে যে বেশি যাইব নাকি নিচে বেশি কাজ করবে? মার্কেটে বেশি যাইব, যেহেতু ওটা একটা জোন নাকি? দোকান 100টা থাকুক সমস্যা নেই, বাট ওটা একটা জোন হয়েছে। আমাদের ওই এরিয়ার জন্য বিক্রমপুর প্লাজা হচ্ছে বেস্ট মার্কেট সার্ভিসিং এর জন্য। আবার এই পুরো ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জন্য মোতালেব প্লাজা বেস্ট নাকি? যাদের এখানে আসার জন্য যাতায়াত ব্যবস্থা ভালো তাদের জন্য কি বেস্ট। আবার যদি আপনি সাভারের কথা বলেন, সাভারের মধ্যে হচ্ছে রাজ্জাক প্লাজা। রাজ্জাক প্লাজা হচ্ছে কি ফেমাস, তাই না? তারপরে উত্তরার মধ্যে যদি বলি রাজলক্ষ্মী মার্কেট, আমির কমপ্লেক্স, এগুলো হচ্ছে ফেমাস নাকি? তাহলে ওটা একটা জোন হয়ে গেছে। গুলিস্তান দেখা গেল পাইকারি মার্কেট মোবাইলের পার্টসের, এটা একটা জোন হয়ে গেছে নাকি? গাউসিয়া হচ্ছে 3 পিসের মার্কেট, এটা হচ্ছে একটা জোন হয়েছে। এখন আপনার যদি এরকম হয় আপনার এলাকার আশেপাশে সার্ভিসিং এর দোকান নাই, তারপর আপনি দোকান দিবেন, সমস্যা নেই, তাও তো চলবে নাকি? চলবে, সমস্যা নেই, বাট যেটা জোন ওইখানে বেশি চলে, ওইখানে মানে সমগ্র জায়গা থেকে হচ্ছে লোক আসে। আর যেটা আপনার এলাকার পাশে ওটা আপনারটা আপনার কাছে আসে। এক্সাম্পল আমাদের যে শ্রীনগরে 3 দোকান, একটা ছেলের দোকান, 3 দোকানে আর কোনো দোকান নেই, ওর দোকানে কাস্টমার সব আসে, ঠিক আছে? কাস্টমারের মানে লাঠি দেখা দেয় দিল কাস্টমার চলে আসে আমার, কারণ উপায় নেই, আসবে, হয় ঢাকা যাও আর নাহলে এখানে আসো। তারপর হচ্ছে শ্রীনগর বাজারের ওইখানে অনেকগুলো দোকান, ওইটা একটা কি হয়েছে জোন, ওইখানে কাজ আসে ভরপুর, মানে দোকানও বেশি কাজও বেশি আসে, ঠিক আছে? আপনি যদি খাওয়া দাওয়া করতে চান ফাস্ট ফুড আইটেম, ঠিক আছে, বা রেস্টুরেন্টের জন্য সেটা হচ্ছে ধানমন্ডি। হ্যাঁ, ধানমন্ডি রেস্টুরেন্টের অভাব নেই, এটা হচ্ছে কি জোন। তাইলে হচ্ছে আমাদের কি করতে হবে? এমন জায়গায় দোকান নিতে হবে যাতে চলে, এরকম চিপার মধ্যে দোকান নিলে চলবে না, ঠিক আছে? ভালো একটা জায়গায় দোকান নিতে হবে বুঝে শুনি। আচ্ছা, তারপর আসি হচ্ছে দোকান দেওয়ার আগে আপনার ট্রেড লাইসেন্স দরকার, ঠিক আছে? আপনার যদি কোনো বড় একটা ব্র্যান্ড তৈরি হয়, যেমন এটা হচ্ছে কি এইচপি ব্র্যান্ড, এখন আমি যদি এইচপি নাম দিয়ে ল্যাপটপ বানাই, কোম্পানি আমার পক্ষে কি আইনত ব্যবস্থা নিতে পারবে কি পারবে না? কিভাবে পারবে? তারা কপিরাইট করছে আগে থেকে, এই নামটার হচ্ছে তারা ট্রেডমার্ক করছে, ট্রেডমার্ক, ঠিক আছে? ট্রেডমার্ক কি? যে কোনো একটা নাম, কোম্পানি প্রতিষ্ঠানের নাম বা লগো, ওইটা হচ্ছে আপনার ট্রেডমার্ক করলে এই নামে কেউ আর প্রতিষ্ঠান খুলতে পারবে না, বা এই নামে কেউ কোনো প্রোডাক্ট বিক্রি করতে পারবে না। যেমন আরএফএল ট্রেডমার্ক করা, টেস্ট সিক্রেট, এটাও তাদের আলাদা একটা ব্র্যান্ড, এটাও কি করা ট্রেডমার্ক করা, উপরে দেখবেন আর লেখা আছে, আর মানে হচ্ছে রেজিস্ট্রেড ট্রেডমার্ক নাকি? আচ্ছা, তারপর হচ্ছে কপিরাইট। যেমন আমি একটা যদি বই ছাপাই এক্সাম্পল, বা আমি যদি একটা অনলাইন কোর্সের ভিডিও ছাড়ি, এটা যদি আমার কপিরাইট করা থাকে, এটা অন্য কেউ বাজারজাত করতে পারবে না নাকি? এটা হচ্ছে কি কপিরাইট, এগুলো প্রয়োজন হতে পারে। তারপর হচ্ছে প্যাটার্ন বুঝেন? প্যাটার্ন হচ্ছে যেমন ধরেন আমি একটা ওই যে একটা চিপসের কথা দিয়ে এক্সাম্পল বুঝাই। একটা চিপস আছে না, ওই যে কাগজের প্যাকেটে থাকে, যে কাগজের একটা বৈরমের মধ্যে থাকে, যে হ্যাঁ লম্বা, হ্যাঁ নাম কি? নাম কি বলেন তো সবাই? চিপস খায় কিনা কেউ? লেজ? হ্যাঁ লেজ, না লেজ না, স্প্রিংগল, স্প্রিংগল, হ্যাঁ ওই যে আকাশি কালার থাকে আর লাল কালার, ঠিক আছে?
তো এইটা তাদের কোম্পানির একজন এমপ্লয় এই জিনিসটা হচ্ছে তার আইডিয়াটা আবিষ্কার করে যে একটা কোটার মধ্যে হচ্ছে চিপস থাকলে চিপসটা ভাঙবে না এবং টাটকা থাকবে, ঠিক আছে। তো পরে ওই কোম্পানি ওই এমপ্লয়িরা অনেক টাকা পয়সা দিয়া ওর কাছ থেকে এই আইডিয়াটা কিনে নিছে, নিয়ে ও এটা কি করছে আপনার পেটেন্ট করছে। তো পেটেন্ট করার পর দেখবেন কি শুধুমাত্র একমাত্র ওয়ার্ল্ডের মধ্যে প্রিঙ্গল কোম্পানি হচ্ছে প্যাকেটের মধ্যে চিপস বিক্রি করতে পারে, তাছাড়া অন্য কোনো কোম্পানি কিন্তু নাই। আছে যদি থাকে তাদের কাছ থেকে অনুমতি নিয়ে তারপর করতে পারবে, তাছাড়া পারবে না, বুঝতে পারছেন। যদি আপনি চান যে হ্যাঁ আমি প্যাকেটে চিপস বানাবো, তাদের কাছ থেকে অনুমতি নিতে হবে। এখন অনুমতি দিতে গেলে তাদেরকে কয় টাকা দিতে হবে এটা তাদের ব্যক্তিগত ব্যাপার নাকি। আচ্ছা, তারপর হচ্ছে ফ্রাঞ্চাইজি। ফ্রাঞ্চাইজি ছিলেন? ফ্রাঞ্চাইজি ফ্রাঞ্চাইজি হচ্ছে ধরেন আপনি আরএফএল এর একটা ব্র্যান্ড আছে যে টেস্টি ট্রিট, এটা আপনার এলাকার মধ্যে আপনি খুলতে চান, ঠিক আছে। তাদের সাথে কথা বললে আপনার তাদের প্রতিষ্ঠানের নামে আপনি প্রতিষ্ঠান চালাবেন, এখানে আপনি লাভ করবেন। যেমন বাটা, অ্যাপেক্স এগুলা কি ফ্রাঞ্চাইজিং এর মাধ্যমে চলে নাকি। যেমন বাংলাদেশের মধ্যে কোকা কোলা কোম্পানি, ট্রান্সকম কোম্পানি এটা মেইনটেইন করে না, ট্রান্সকম বেভারেজ। ট্রান্সকম কোম্পানি হচ্ছে একটা কোম্পানি, ও হচ্ছে ইনভেস্টর। ও কি করছে ওই কোকা কোলা কোম্পানির কাছ থেকে ফ্লেভার এবং প্রতিষ্ঠানের সুনাম কিনছে নাকি। বিনিময়ে কি কোকা কোলা কোম্পানি কিন্তু কমিশন পাইতেছে এখান থেকে, কেএফসি কমিশন পাইতেছে। কেএফসি চালাইতেছে বাংলাদেশেরই কেউ একজন মালিক নাকি, চালাইতেছে, সে ইনভেস্ট করছে। বাট ওরা কি করতেছে, ওরা জাস্ট হচ্ছে ওদের নাম বিক্রি করতেছে আর ওদের ফর্মুলা, ওদের মশলা দিয়া দেয় হয়তো, ওটা দিয়ে ওরা ওইভাবে ওদের সিস্টেমে ওটা চালাইতেছে নাকি। এটা হচ্ছে ফ্রাঞ্চাইজিং আর কি। আচ্ছা, তারপর হচ্ছে এই আইনত বিষয়গুলো হচ্ছে সবসময় মেনটেন করতে হবে। আপনি যদি ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা করেন তখন হচ্ছে আপনার কোনো যদি ঝামেলা হয়, ঠিক আছে, তখন কিন্তু জরিমানা করবে, ডাইরেক্ট 1 লাখ টাকা জরিমানা করে দিবে। তখন দোকানের ডিসপ্লে বেচে জরিমানা দিতে হবে নাকি। আচ্ছা ওকে, তাইলে আমরা অ্যাটলিস্ট যারা দোকান দিবেন শুধুমাত্র ট্রেড লাইসেন্স করলে যথেষ্ট, আর কিছু লাগবে না, ঠিক আছে। আপাতত কপিরাইট ওই ট্রেডমার্ক এগুলোর কোনো প্রয়োজন হবে না। আচ্ছা, এবার আসে হচ্ছে ম্যানেজমেন্টের বিষয়। ম্যানেজমেন্ট করার জন্য হচ্ছে আপনার দেখা গেল দোকানে, ধরেন আপনার দোকানে হচ্ছে দোকানটা মোটামুটি বড়, পাইকারি দোকান, দোকানে পাইকারি বিক্রি করতেছেন, আরেকদিকে সার্ভিসিং হচ্ছে, আরেকদিকে হচ্ছে ওই ফটোকপি হইতেছে, আরেকদিকে হচ্ছে আবার লোড হইতেছে। এক্সাম্পল বুঝাইলাম। তো একজনে কিন্তু এত কিছু করতে পারবে না নাকি, পারবে? এটা ম্যানেজমেন্ট করতে হবে। এটা কিভাবে ম্যানেজমেন্ট করবেন, যে দেখা গেল আপনার বিশ্বস্ত কেউ যদি থাকে তারে দিয়ে হচ্ছে আপনি লোডের কাজটা দায়িত্বটা দিতে পারবেন নাকি। যে একটু কম্পিউটার ভালো বোঝে বা ফটোকপির কাজ করতে পারে ওরা আপনি ফটোকপির দায়িত্বটা দিয়ে দিবেন। যে মোটামুটি আপনার ডিসপ্লে পাইকারি বিক্রি করতে খুব ভালো পারবে তার ওটা দিয়ে দিবেন। প্রত্যেকের কি থাকবে, সেকশন আলাদা আলাদা থাকবে। তাহলে দেখা গেল কি আপনার কাজও সহজ হইল নাকি, সহজ হলো না। এটা একদিনে হবে না, প্রথম অবস্থা আপনার নিজেরই সব করতে হবে। এটা আস্তে আস্তে কি হবে, আস্তে আস্তে সবকিছু বুঝানো যাবে নাকি। আর একটা রুলস বানাইবেন, রুলস যে এই রুলস এর বাইরে কেউ চলতে পারবে না, সোজা কথা। কেউ যদি আপনার দোকানে যারা কারিগর থাকবে তাদের একটা রুলস থাকবে যে তুমি যদি কোনোদিন অ্যাবসেন্ট করো ওটার আগের দিন হচ্ছে ই করতে হবে, দরখাস্ত জানাইতে হবে, ঠিক আছে। এবার মেল করতে পারে বা আপনার হোয়াটসঅ্যাপে জানাইতে পারে, ফোন দিয়ে জানাইতে পারে, তার ব্যাপার। বাট আগে থেকে কি করতে হবে, জানাইতে হবে, যাতে আপনি ধরেন কর্মচারীরা আসে, দোকান খোলেন নাই, ঘুমায় গেছেন, ঠিক আছে, আবার সেও ঘুমায় দিছে, সে অসুস্থ নাকি, তখন কি হবে, দোকান অফ থাকবে, তো ঝামেলা না এটা। এই জন্য হচ্ছে একটা রুলস বানাইতে হবে, একটা সিস্টেমের মধ্যে আনতে হবে যাতে সবকিছু কি সিরিয়াল বাই সিরিয়াল চলে নাকি। এখন আপনি একটা দোকান দিলেন, সাপোজ ধরেন আপনার বাসা কোথায়, হ্যাঁ ঠাকুরগাঁও, ধরেন ঠাকুরগাঁও আপনি একটা দোকান দিলেন। এখন ঠাকুরগাঁও ইউনিয়নের দোকান দেওয়ার পর পরে আপনি হচ্ছে আবার সদরের মধ্যে দোকান দিতে চাচ্ছেন, ঠিক আছে। আপনার এই দোকান ওই দোকান সব দোকানের ডেকোরেশন সেম থাকতে হবে। দেখবেন এই যে নিচে টেস্টি টিট আছে না, ওর এই টেস্টি টিটের ডেকোরেশন আর আরো কোন টেস্টি টিট দেখছিলেন দোকান, সবগুলা কি সেম না, একদম কালার ডিজাইন যা আছে সব সেম। এটাই হচ্ছে ব্র্যান্ড, ঠিক আছে। সবকিছু সেম থাকাটাই কি ব্র্যান্ড। কালার ডিজাইন সবকিছু দেখবেন কি প্রায় সিমিলার, ওদের যত ওই ভিতরে যত ডেকোরেশন আছে এভরিথিং সিমিলার। এজন্য হচ্ছে এটা কি করতে হবে, সিমিলার রাখতে হবে নাকি। কালার সিমিলার রাখতে হবে,
ডিজাইন সিমিলার রাখতে হবে, সবকিছু সিমিলার রাখতে হবে। আচ্ছা গেল। তো এইভাবে হচ্ছে আমরা কি করব, সবকিছু ম্যানেজমেন্ট করব প্রথমে নাকি। আর পাইকারি দোকানের নাম্বারগুলো আমি গ্রুপে দিয়ে দিব। যত দোকান আছে, যেমন যন্ত্রপাতির দোকান আছে, ডিসপ্লের দোকান আছে অনেকগুলো, বা আপনি গুলিস্তান ঘুরলে বহুত দোকানের নাম্বার দিতে পারবেন, সমস্যা নেই। গভর্নমেন্ট কমিটিকে যে ওগুলা দিছিলেন স্যার, ওগুলা তো ঢুকে না স্যার। ওটার মেয়াদ শেষ, এখন নতুন করে আবার দিব। ছবি তুলতে হবে। আরেকটা কথা, বর্ণেও নেওয়ার জন্য সবার ছবি তুলতে হবে, ঠিক আছে? বর্ণেও দরকার করলে 2টা পাইবেন, সমস্যা নেই। যদি বেশি পাই তাহলে বেশি দিলাম, আমার সমস্যা কি? আমার কাছে রাইখা তো লাভ, তাই না? 2টা পাইলাম 2টা দিয়ে দিই। ওদেরকে যদি বলি আমাদের স্টুডেন্ট একটু বেশি, ওরা বেশি দিবে। আবার ওই যে ওনার রমিজ ভাইয়ের সাথে তো বর্ণের মালিকের সাথে খুব ভালো সম্পর্ক, যদি কই যে 2 মাসের করে দিয়ে দেন তাও দিবে না? আপনার সাথে তো বর্ণের মালিকের সাথে খুব ভালো সম্পর্ক আছে। 2 বছর ওনার জন্য আজীবনের জন্য। ওই আমাদের বর্ণ তোরা ওই যে উনি তো দিবে। আমি আবার বর্ণর যে ম্যানেজার আছে না, ও ঠিক নেই আর। যাই হোক, বাই দ্য ওয়ে, এখন আসি হচ্ছে মার্কেটিং নিয়ে, ঠিক আছে? মার্কেটিং আমাদের যেই কলেজের মধ্যে আমরা যে মার্কেটিং এর বই পড়ছি, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 50 বছর আগের মার্কেটিং। তো যেই মার্কেটিং শিখে কোনো লাভ লস নাই, পুরাই লস, ঠিক আছে? বলা যাবে না। যে সময়টা হচ্ছে ওই বিজনেস মার্কেটিং শিখছি, ওই সময়টা আমি যেটা কাজে লাগবে ওটা শিখলাম। এটা বলতে হবে টাইম ওয়েস্ট। বাই দ্য ওয়ে, মার্কেটিং এর বই আমাদের মানে যে ইন্টারের যে মার্কেটিং বই এবং এসএসসির যে মার্কেটিং বই, এসএসসির তো কোনো মার্কেটিং বই নেই, ইন্টারের আছে। তো মার্কেটিং এর বইটা আপডেট করা উচিত। যাই হোক, আমাদের মার্কেটিং হচ্ছে 4টা জেনারেশন আছে, ঠিক আছে? ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশন। ফার্স্ট জেনারেশন হচ্ছে যেমন আপনি জুতা আবিষ্কার করলেন, ঠিক আছে? আগে পরে কেউ জুতা জীবনও চোখে দেখেন। এক্সাম্পল, এখন এই জুতা মার্কেটে যদি আপনি বলেন যে আমার কাছে জুতা আছে, এটা করলে পায়ে ব্যথা লাগে না, ঠিক আছে? পাও সেফ থাকে, ময়লা টলা লাগে না, ভালো থাকে নাকি? রাস্তায় যদি কোনো কাটামাটা থাকে, এগুলা কোনো সমস্যা হবে না, সেফ। তাহলে জুতা সবাই কিনবে, স্বাভাবিক, কিনবে না? আচ্ছা, যখন ওই স্পিনার গুলো বের হইছে যে ঘুরে, এটা তো এমনি চলছে, এটা তো আর এটা ফ্যাসিলিটি দেখানোর মতো কিছু নাই, আছে? আচ্ছা আচ্ছা গেল। তারপর হচ্ছে সেকেন্ড জেনারেশন মার্কেটিং হচ্ছে আপনার জুতা আবিষ্কার করার পরে এখন আরো যারা কোম্পানি আছে, এরা আবার কি করলো, বিভিন্ন ফিচার নিয়ে আসলো, যে আমার কাছে কাঠের জুতা আছে, অরিজিনাল সেগুন কাঠের জুতা। আচ্ছা, তারপরে আরেকজন আবার নিয়ে আসলো কি, যে আমার কাছে এমন জুতা আছে যেটা পরলে তোমার স্বাস্থ্য ভালো থাকবে, মানে ফোমের জুতা, ঠিক আছে? মানে যেটা পরলে ফিটনেস ভালো থাকবে, কোনো সমস্যা। আবার আরেকজনে বললো আমার কাছে চামড়া জুতা আছে, 10 বছরের কিছু, ঠিক আছে? তাহলে কি এক একজনের মার্কেটিং এর কিন্তু আলাদা ফ্যাসিলিটি, আলাদা নাকি, ফিচার আলাদা। এটা হচ্ছে কি সেকেন্ড জেনারেশন মার্কেটিং। এখন আমাদের বর্তমানে দরকার এই সেকেন্ড বাদ, এগুলো চলবে না। চলবে? জুতা তো কতই আবিষ্কার হয়েছে। এখন আপনি যদি বলেন আমার কাছে ফোমের জুতা আছে, লোহার জুতা আছে, চামড়া জুতা আছে, চামড়া জুতা কমন হয়ে গেছে, এখন এগুলো চলে না। চলে? মানে এটা বললে কি চলবে? চলবে না। আচ্ছা, তাহলে কি করতে হবে? ধরেন বাংলাদেশে প্রথম সাবান সাবান তো আগেই বের হয়েছে, ওটা ফার্স্ট জেনারেশন। বাংলাদেশে হালাল সাবান তো চিনেন, তো হালাল সাবান মার্কেটিং করছে কি, হালাল সাবান বললা মার্কেটিং করছে। যাক, এটা বলার কারণে কি একটু ডিফারেন্সিয়েশন আসছে, এখানে একটু ইমোশন কাজ করে। এটা থার্ড জেনারেশন মার্কেটিং আর কি। সবাই চিন্তা করছে হালাল জিনিস, আমরা তো মুসলমান, তাই না? বাংলাদেশের তাই সবাই হালাল সাবান কিনে, ঠিক আছে, কিনছে। তো এই হালাল সাবানের মধ্যে আবার কি করছে, বিভিন্ন নায়িকা দিয়ে অ্যাড করাইছে। এখন তো মানুষের মানে ইমোশনের মধ্যে লাগছে না, আবার উল্টা হয়েছে না, নেগেটিভ হয়ে গেল না জিনিসটা। এক তো এটা হালাল সাবান, তারপরে আবার যদি মেয়ে দিয়া তারকা দিয়া যদি করে বিজ্ঞাপন করে, এটা তো উল্টো হয়ে গেল। উল্টো হলো না? এখন যদি ইসলামী ব্যাংকের অ্যাড বানায় মাইয়া দিয়া, ঠিক আছে, ইন্ডিয়ান নায়িকা দিয়া যদি অ্যাড বানায় ইসলামী ব্যাংকে টাকা জমা রাখুন বা সঞ্চয় করুন, নাকি হইলো? এটা হইলো না। তাহলে এখানে কিন্তু কিছু মানে বিষয়গুলো হচ্ছে বুঝা শুনা কাজ করতে হবে। তো এটা হচ্ছে ইমোশনাল মার্কেটিং, নাকি? আমি আপনাদের যেটা কাজে লাগবে এটা একটা এক্সাম্পল দেই। এই মোতালে প্লাজা একটা হুজুর আছে, চিনেন সবাই? ভাইরাল হুজুর হচ্ছে, উনি অলওয়েজ ইমোশনাল মার্কেটিং করে।
কাস্টমারের চানাচুর খাওয়াইলেও ভিডিও করে। হ্যাঁ, চানাচুর খাওয়াইলেও উনি ভিডিও করবে যে যে কাস্টমারের আপ্যায়ন করতেছি, ঠিক আছে। আবার দেখা গেল একটা ডিসপ্লে, এক্সাম্পল এই ডিসপ্লেটা মার্কেটে আপনার কত 4000 টাকা হইলে হচ্ছে নিউ ডিসপ্লেটা পাওয়া যায় নাকি। এটা ভিডিও বানাবে কি 20,000 টাকা দামের ডিসপ্লে 2000 টাকা ঠিক করে দিলাম। হ্যাঁ, এরকম মার্কেটিং করে। তাহলে কাস্টমার তো মনে করে আরে বাবা এত ডিসপ্লে ঠিক হয়, আছে না কিছু কাস্টমার, তো তারপরে ওইখানে চলে যাবো গিয়া তো উনি বলবে ডিসপ্লে চেঞ্জ করো নাকি। ফেসবুক আইডি খোলা যায় না, ডিসপ্লে চেঞ্জ। তাহলে এই হচ্ছে ওনার মার্কেটিং এর ইমোশনাল। হ্যাঁ, নাকি আগে কাপড়ের দোকানদারি হতে পারে। যাই হোক, বাই দ্য ওয়ে, তো দেখা গেল এটা উনি কি করতেছে ইমোশনাল মার্কেটিং নাকি, ইমোশনাল না। জি। আবার ওই যে তরমুজ আলার নিয়ে ভিডিও বানাইছে, একটা স্যাড মিউজিক দিয়া বলতেছে যে উনি খুবই অসহায়, ওনার নিয়ে অনেক সমস্যা চলতেছে, সবাই ওনার একটা পেজ আছে এই নামে, এটাতে সবাই ফলো মারবে। আসলে ওর পেজের কিছুই না, যার পেজে ভিডিওটা ছাড়ছে ওর পেজে কিন্তু কি হবে হাই হওয়ার সর্বোচ্চ ভিউ ওইটা দিয়ে নাকি বড় হবে না ওটা। আচ্ছা, তাহলে ওনার মার্কেটিংটা সম্পূর্ণ ইমোশনাল মার্কেটিং, এবং সবচেয়ে বড় মার্কেটিং হচ্ছে ডিসপ্লে মার্কেটিং নাকি। আমরা ওটা নাম দিলাম ডিসপ্লে মার্কেটিং। কিভাবে একটা ডিসপ্লে কোনোভাবে যদি ঝড়ের পাখি ঠিক হয়ে যায় আর কি, ক্যাপাসিটি শর্ট হইতে পারে না, আমি বলছিলাম না, অথবা অনেক সময় ওই যে জাম্পার টাম্পার মারলে ঠিক হয়ে যায় নাকি। তাহলে এই ঠিক হওয়ার পরে যদি একটা ভিডিও বানানো যায় যে এখানে নষ্ট ডিসপ্লেও ঠিক হয়, তাহলে কিন্তু এটা মোটামুটি একটা ইমোশনাল মার্কেটিং হয়েছে নাকি। একটা ইমোশনাল মিউজিক দিয়ে দিবেন যে কাস্টমারটা খুবই গরিব ছিল, ঠিক আছে, তার আসলে ডিসপ্লে কেনার মতো টাকা ছিল না, তো দেখলাম যে লাস্ট বারের মতো একটা চেষ্টা করেই দেখলাম যে হয় কিনা, ঠিক আছে। তো অবশেষে তার ফোনটা ঠিক হইলো, আলহামদুলিল্লাহ। সবাই ওনার জন্য দোয়া করবেন যাতে উনি ফোনটা খুব ভালো চালাতে পারে। এভাবে হচ্ছে আমাদের হুজুরে মার্কেটিং করে, ঠিক আছে। তাইলে এটা হচ্ছে ইমোশনাল মার্কেটিং করতেছে, তাই না। তাছাড়া আরো বিভিন্ন সাইকোলজি মার্কেটিংও করতে দেই, যেমন বিভিন্ন বক্তা হিসাব করে ওনার কাছে খান সাহেব আসে, তারপর ওই যে একটা বরিশালা হুজুর আছে না, জিহাদি কি জিহাদি জানি, ইলিয়াসুর রহমান জিহাদি, উনি মার্কেটে এসে আইফোন বেচতে, ঠিক আছে, 4টা মোবাইল বিক্রি করতে আসছে, 2টা না 3টা জানি। এখন তো ওনাদের মানে খাওয়া নাই, এখন টাকা পয়সা হয়তো দরকার, কোনোভাবে আসছে মোবাইল বিক্রি করতে, তো তাই না নিয়ে গেছে, হুজুর আসেন বসেন, নিয়ে এই ভিডিও শুট, ঠিক আছে, ভিডিও করতেছে, ভিডিও কইরা হচ্ছে পরে হচ্ছে ওটা দিয়ে একটা মার্কেটিং করছে, যাকে এটা ভালো একটা মার্কেটিং করছে। এইভাবে হচ্ছে ওনার মার্কেটিং চলতেছে নাকি। ওনারটা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্স, মানে উনি প্রশংসার যোগ্য আছে, প্রশংসা পাওয়ার যোগ্য, যে যেখানে আপনার আইফিক্স ফার্স্ট মার্কেটিং করতেছে উল্টাপাল্টা ভাবে, ঠিক আছে। ওরা হচ্ছে ওই আইফিক্স ফার্স্ট হচ্ছে বেড সিনও করছে, একটা ভিডিও বানাইছে, তাহলে সেখানে হচ্ছে আপনার হুজুরে কি হালাল ভাবে সে ইমোশনাল মার্কেটিং করতেছে। আমাদের এখানে আসছিল না, একটা ভিডিও বানাইছিল। হ্যাঁ, ওই একটা টিকটকার মেয়ে আছে আর কি, তাহলে এখন এই যে ইমোশনাল আর হচ্ছে আপনার এই যে সাইকোলজি, ঠিক আছে, মানে এমন ভাবে মার্কেটিং করতে হবে যাতে মানুষ চিন্তা করে যে না এটাই মনে ভালোই, ঠিক না। ধরেন আপনি পেনড্রাইভটা বিক্রি করবেন, এখন পেনড্রাইভ যে এটা অলরেডি যে ইউজ করতেছে সে যদি বলে যে এটা খুব ভালো চালাইতে পারতেছে আমার, এটা একটা কি সাইকোলজি মার্কেটিং না। এখন যদি আমি বলি যে আমার এই পেনড্রাইভ স্টিলের আসেন কিনে নিব, কোনটা নিব বেশি, ওটা নিয়ে খাইবো বেশি না এটা খাইবো বেশি, তাহলে বুঝতে পারছেন মার্কেটিং কোনটা, সাইকোলজি মার্কেটিং করতে হবে নাকি। আর হচ্ছে কি ইমোশনাল, যত কোম্পানি আছে বর্তমানে সব কিন্তু এটাই করতেছে। এই দেখা গেল একটা ওই যে মাইক্রোস্কোপের স্ট্যান্ড বানাইছে, এখানে সাইকোলজি মার্কেটিং করছে কি স্ট্যান্ডের উপর ওইটা দাঁড়াইছে, ওই যে ওয়াইসিএস দাঁড়ায় বলতেছে এটা মজবুত নাকি। আবার আরেকটা মার্কেটিং করছে কি দেখেন যাতে লোক এঙ্গেজ হয়, এই স্ট্যান্ডের উপর একটা মাইয়ারে দাঁড় করাইছে হাফ প্যান্ট পর, তাহলে এটা আরো এঙ্গেজ হইব বেশি না, মানুষ আরো ভিউ করবে বেশি, দেখা তো ওই কিরে দেখা দেখবে, দেখা ভিউজও বাড়তেছে, ভাইরাল হইতেছে, স্ট্যান্ডও বিক্রি হইতেছে নাকি। তাইলে এই হচ্ছে বিষয়। এখন আমরা এটা অনলাইনে করতে পারি, অফলাইনে করতে পারি, অ্যাজ ইউর উইশ, বাট অফলাইনে যে বিষয়টা, ঠিক আছে, অফলাইনে হচ্ছে আপনি চাবি রিং বানাবেন সবাই দোকানের জন্য, বুঝতে পারছেন কিভাবে কি করবেন, চাবি রিং বানাবেন, চাবি রিং এর দোকানের নাম্বার দিয়ে দিন, 13-14 টাকা নিবে পার পিস। একটা ভিজিটিং কার্ড বানাইতে গেল 2 টাকা খরচ আছে নাকি, তাহলে 13-14 টাকাতে যদি সে একটা মানে একটা চাবি রিং পায়, কাস্টমার কি কার্ড, আচ্ছা
বিভিন্ন দোকানে তো কার্ড নেন আপনারা, তাই না? ভিজিটিং কার্ড কয়টা কার্ড আছে সাথে? ওগুলা মালিকের ভিতরেই থাকে। তাহলে কার্ড কিন্তু থাকে না, থাকে? হ্যাঁ, নাম্বার সেভ করলে থাকে, তাও মনে থাকে না যে নাম্বার কোনটা ছিল, বাইক হ্যাঁ, মেমোরি কোন হয় না। নামে জানি সেভ করছিলাম, আমি তো ভুলে যাই। তো এই জন্য হচ্ছে চাবির রিং বানাইবে, 13-14 টাকা খরচ হইলো, এটা কাস্টমার আসলে হচ্ছে দিবেন চাবির রিং। আবার মাঝে মাঝে কিন্তু দেখা গেল 2-1টা কাস্টমার আছে অকৃতজ্ঞ থাকতে পারে, ডিসপ্লে লাগাই দিচ্ছেন খুব সুন্দরভাবে, তারপরে ওর মন ভরে নাই, এই কি লাগাই দিচ্ছেন, অকৃতজ্ঞ থাকে একটা যে কোনো কাস্টমারই হোক, অকৃতজ্ঞ কিছু কাস্টমার থাকে আর কি। সো অগরে দেওয়া দরকার নেই, অগরে দিলে আবার নেগেটিভ মার্কেটিং করা শুরু করবে। চাবি রাখবে ঠিকই, যদি জিজ্ঞেস এই কোন দোকান এটা, আরে যাইস না বাটপাট। তাইলে হচ্ছে চাবি রিং দিবেন কারে? যে আপনার ভালো কাস্টমার, নাকি? আচ্ছা, তারপর হচ্ছে ভিজিটিং কার্ড তো বানাইতে হবে, এটা রাখবেন, পাশাপাশি হচ্ছে চাবি রিংও রাখতে হবে। আর আমাদের ওই শ্রীনগরের এক স্টুডেন্ট আছে, ও হচ্ছে কি করছে, রিক্সার পিছনে স্টিকার লাগাই দিছে, বুঝতে পারছেন? একেবারে মনে করেন দোয়ার থেকে একদম পুরো সিরাজদি খান, শ্রীনগর, মাওয়া টাওয়া সহ মার্কেটিং। তাও আবার স্টিকার লাগাইছে কি, ওই যে লাইট মারলে জ্বলে, লিফলেট টাইপের আর কি। হ্যাঁ, তাহলে এটা কি হলো? এটা অফলাইনে মার্কেটিং করলো, এটা তো তেমন কোনো খরচ নেই। আছে স্টিকার আর কয় টাকা? হয়তো একটা স্টিকার বানাইতে 20-30 টাকা খরচ দেবো, 30 টাকা 50 টাকায় ধরেন না, 10টা রিক্সায় যদি লাগাই দিতে পারেন, 10টা রিক্সায় স্টিকার লাগালে না হইলো 10,000 মানুষ দেখবে, দেখবো না? রিক্সা তো আর দূরে যাইবো না, নাকি? দূরে যাইবো? ও তো আর দেখা গেল মুন্সিগঞ্জ থেকে তো আর ফরিদপুর যাইবো না, ও মুন্সিগঞ্জের ওই এলাকায় চালাইবে রিক্সা, তাই না? এই জন্য ওইটা করতে অফলাইনে যতটুকু করা যায়। তারপরে দোকানে ব্যানার লাগাবেন হচ্ছে সবাই মারুবি লাইটিং ব্যানার লাগাবেন, ঠিক আছে? ভালো, কি বানাবেন? দরকার হইলে লাইটিং ব্যানার বানাইবেন, আমি 30% টাকা শেয়ার করব, ঠিক আছে? আপনার কোম্পানি রেট দিয়ে দাও, আমার হচ্ছে ট্রেনিং সেন্টারের নামটা সাইডে থাকবে, স্যার আপনার সব দিয়ে দিবেন পুরোটা দিন। ডাবল মার্কেটিং। তাইলে হচ্ছে ব্যানার, তারপর হচ্ছে আপনার পোস্টার, এগুলো রাখতে হবে মাস্ট। আর সবাই একটা পেজ খুলবেন, ইউটিউব চ্যানেল খোলেন বা না খোলেন সমস্যা নেই, এখন ইউটিউব তেমন একটা ভিউজ হয়, বাট ফেসবুকে কি করতে হবে? ফেসবুকে একটা ভিডিও ছাড়লে আমাদের ভিউজ যদি হয় 30,000, ইউটিউবে হয় 6,000, বুঝতে পারছেন? ইউটিউব থাকলে থাকতে পারে অ্যাজ ইউ উইশ, বাট ফেসবুক পেজ রাখবেন সবাই, নাম দিবেন একটা আনকমন, ওইটার মধ্যে হচ্ছে প্রতিনিয়ত আপডেট রাখবেন। ধরেন কাস্টমার আসছে, ও একটা গজল লাগায় ওটার একটা টিকটক বানায় ছেড়ে দিবেন, ঠিক আছে? ধরেন আপনার দোকানে সবাই কাজ করতেছে সার্ভিসিং এর, আপনি একটা ভিডিও করে ছেড়ে দিবেন, নাকি? হ্যাঁ, এসি ছেড়ে দেন, প্রতিদিন একটা করে রিলস ছাড়বেন। কি করবেন? লং ভিডিও যদি বানান তাহলে ইউটিউবের জন্য, আর শর্ট ভিডিও বানালে কি ফেসবুকের জন্য বেস্ট। ফেসবুক আর টিকটকের জন্য, টিকটকে তেমন ভিউজ হয় না, ফেসবুকে সবচেয়ে বেশি ভিউজ। টিকটক আগে কয়দিন ভালোই চলছে, এখন আবার তেমন একটা চলতেছে না। সো রিলস কি করতে হবে? একটা বানাইতেই হবে প্রতিদিন, যেটা নিয়ে বানান। হয়তো বানাইতে পারেন যে ডিসপ্লে আসছে ওই যে হুজুরের মতো আর কি, যে এই কাস্টমারটা খুব গরিব, ঠিক আছে, সে হচ্ছে ডিসপ্লে লাগাইতে আসছে কিন্তু তার ডিসপ্লে লাগানোর টাকা নাই, হ্যাঁ, তো আমরা ডিসপ্লেটা লাগাই দিছি আর কি, এরকম কিছু স্যাড মিউজিক দিয়ে আর কি। বাঙালি আবেগী বাঙালি, এটা মনে রাখতে হবে না, সব আবেগী বলতে কিছু না, কিছু না। আচ্ছা, তারপরে লাস্ট অপশন হচ্ছে, তাহলে মার্কেটিং মোটামুটি এগুলা করলে ইনাফ, নাকি? আর পারলে আপনাদের এলাকার মধ্যে একটা বুস্ট পাইনা দিবেন, ঠিক আছে? আর যদি ওয়েবসাইট বানাতে পারেন তাহলে আরো ভালো, ইউটিউব থেকে দেখা ওয়েবসাইট বানালে পারেন, নাকি? আপনার দোকানে কি কি মাল পাওয়া যায় সব কিছু এটার মধ্যে কালেকশন করে রাখবেন। জি স্যার। না, ফ্রি ওয়েবসাইট বানানো যায়। আচ্ছা, তারপর হচ্ছে সিস্টেমাইজেশন করতে হবে সবকিছু, যেমন যে ওই যে বললাম, প্রথমেই বলছিলাম যে যার যার কাজ সব ভাগ করে দিতে হবে, ঠিক আছে? আবার আপনার অফিসের মধ্যে এমন কাউকে, আপনার দোকানের মধ্যে এমন কাউকে নিবেন না যে কাজের কাজ না করে সে হচ্ছে খালি তেলবাজি করে, ঠিক আছে? আর যেমন আমাদের একটা ছেলে ছিল, বাবুজি ছিল, ও স্টুডেন্টদেরকে ভালো খাওয়ান দিত না, কিন্তু আমাদের ভালোই খাওয়ান দিত, ঠিক আছে? আমার সাথে খাতির রাখতে ভালো, ঠিক আছে? তেল মারতে, কিন্তু
স্টুডেন্টদের খাবার দেরি করে নিয়ে যেত, তারপর হচ্ছে মাঝে মাঝে একটু উল্টাপাল্টা খাবার দিত, ঠিক আছে, এই জন্য ওরা বাদ দিচ্ছে। আমার যতই তেল দাও লাভ নাই, ঠিক আছে, আমার সার্ভিস ভালো দিতে হবে, তাই না? আর লোক রাখবেন সব এ গ্রেডের লোক, সি গ্রেড রাখা যাবে না। সি গ্রেড বলতে ওই ধরেন আপনার দোকানে আসতে হবে, দোকান খুলতে হবে 9টা বাজে, দোকান খুলে 12টা বাজে, ঠিক আছে নাকি? এরকম লোক রাখা যাবে না। আচ্ছা, তারপর দেখা গেল কোয়া কোয়া কাজ করাইতে হয়। হ্যাঁ, যে কাজ হচ্ছে আপনার বলা ছাড়াই হবে, ওইটা হচ্ছে ওই লোকটা হচ্ছে এক বিঘা, যে হচ্ছে বইলা বইলা ঠেলা ঠেলা কাজ করাইতে হয়। ওরে যদি ঠেলতে আরেকজন লোক লাগে তাহলে তো হবে না, নাকি লাগবে? আচ্ছা, তারপর হচ্ছে যেমন এই যে অ্যাপেল কোম্পানির মালিকের নাম কি? স্টিভ জবস। স্টিভ জবস, নাকি? স্টিভ জব হচ্ছে ওর কোম্পানিতে এমন এই ক্লাসের লোক ঢুকাইছে, এখন পুরো ওয়ার্ল্ডের মধ্যে ফার্স্ট, নাকি? টপ কোম্পানি না? তাহলে কিসের জন্য আর কি ও একা করছে সব? একা করা সম্ভব? তো স্যার এখানে মরে গেছে। ওর ওইখানে এমন এমন লোক ঢুকাইছে যার কারণে এটা টপে চলে গেছে। গুগল কোম্পানিতে ওই এমপ্লয় দরকার, এমপ্লয়ের বয়স কত কি পাস ওটা দেখার বিষয় না, ওর মাথায় ট্যালেন্ট আছে, হ্যাঁ ওরা লাগবে, বুঝতে পারছেন? ওরা দেখেন কি ট্যালেন্ট দেখে 16 বছর হতে তাহলে ওরকম ভাবে কি করতে হবে? আপনার একটা রুলস বানাতে হবে, সবার আস্তে আস্তে সব কাজগুলো কি করতে হবে? ভাগ করতে হবে। প্রথম অবস্থায় আপনারই দোকান ঝাড়ু দিতে হবে, আপনারই সবকিছু মেনটেন্স করতে হবে, আপনি একাই সবকিছু করবেন। আস্তে আস্তে এটা সময়ের সাথে সাথে যখন আস্তে আস্তে এটা একটু গ্রো হবে, তখন হচ্ছে আপনি কি করবেন? আলাদা করে দিবেন, ঠিক আছে? তাহলে এইভাবে ইনশাল্লাহ চালাইতে হবে। ভিডিও করে দিয়েছি, এটা মনে না থাকলে দেখেন, গ্রুপে দিয়ে দিবেন। কি? আচ্ছা, এবার আসি লিস্ট করে নাকি?